শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। দেখুন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন মাননীয় এক্স বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশের নেতৃত্বে গঠিত হয়ে গেছে জানেন, এবং 18 মানে মাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে বলেছে। সপ্তম বেতন কমিশন 14 সালে আপনার কংগ্রেস সরকারের আমলে গঠন হয়েছিল, একে মাথুরের নেতৃত্বে, মাননীয় বিচারপতি এক্স বিচারপতি একে মাথুরের নেতৃত্বে। দেখুন, কংগ্রেস গঠন করেছিল, কিন্তু বিজেপি এসে সেই বেতন কমিশন লাগু করেছে এবং নির্দিষ্ট সময় থেকে। এবং আপনার আমাদের যে এই যে পঞ্চম বেতন কমিশন, বামফ্রন্ট সরকার নির্দিষ্ট সময় মতো ঘোষণা না করলেও তারা কিন্তু 6 মাসের মধ্যে রিপোর্ট বার করেছিল এবং আমাদের একদম আপনার মানে 12/6 18% ডিএ যোগে বেতন কমিশন লাগু করেছিল। এবার দেখুন, বর্তমান সরকার এসে 2016 সালে আপনার জানেন যে বিধানসভার ইলেকশন, 15 সালের নভেম্বর মাসে এই যে অভিরূপ সরকার চটি চাটা দালাল, মুখ্যমন্ত্রী একজন চটি চাটা দালাল, তিনি বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ না করে তিনি হাত গুটিয়ে বসেছিলেন এবং এবং সেটা বারবার আরটিএ করে না পাওয়ার প্রেক্ষিত একটি সংগঠন আপনার মামলা করে। সেক্ষেত্রে আমরা সেই রিপোর্টে দেখি যে ডিএর ব্যাপারটাকে পুরো অ্যাবলিশ করে দেয়, অর্থাৎ ডিএ রাখাটা একদম ডিএ যে সরকারি কর্মচারীদের প্রাপ্য হতে পারে সেই কথাটা বলেনি। দেখুন, আমি 4টে বেতন কমিশন পেয়েছি, প্রত্যেকটা বেতন কমিশনের চেয়ারম্যান বলে রিপোর্টে বলে যে সংগঠনগুলি প্রধান দাবি হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়ার কথা। এবং আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে প্রায় প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকে। আমরাও সুপারিশ করছি। দেখুন, সুপারিশ করতে পারে বেতন কমিশন, সেটা সরকার কি করবে সেটা সরকারের উপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনার সবসময় বামফ্রন্ট সরকার দেয়নি, কিন্তু পঞ্চম বেতন কমিশনে ওই সুপারিশটা মেনে নিয়েছিল, যার জন্য তো আমরা মামলায় আজকে এই জায়গায় আসতে পেরেছি। কিন্তু এই যে পরবর্তীকালে দেখেছে যে ষষ্ঠ বেতন কমিশনের জন্য ডিএর কথা থাকে, তাহলে ষষ্ঠ বেতন কমিশনের ডিএটাকেও আবার ক্লেম করবে। তার জন্য অভিরূপ বাবুকে নির্ঘাত মুখ্যমন্ত্রী বলেছে যে এই ডিএর ব্যাপারটা যাতে বেতন কমিশনের না থাকে। তিনি তার কথা শুনেছেন, কিন্তু দালাল একজন দালাল তো অবশ্যই বলবো যে ক্ষতিটা এই অভিরূপ সরকার করে গেল এটা ইতিহাস হয়ে থাকবে, সরকারি কর্মচারীদের একটা ইতিহাস হয়ে থাকবে যে অভিরূপ সরকার একজন অর্থনীতিবিদ, মানে আপনার ওই আইএসআই তে কাজ করে, তিনি রিটায়ার করেছেন, তিনি কেন্দ্রীয় সরকারের নিয়মে ডিএ পায় এবং বেতন কমিশন পায়, আর তিনি চেয়ারম্যান হয়ে এই যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশনের ডিএ কমিশনটা রাখেনি, এই অন্যায় তিনি যেটা করে গেছে তিনি পদে পদে বাধা পাবেন। আইনের মানে এটা কি আইনেও আপনাদের বিপদে ফেলতে পারে যে যখন আইনি যাবে তখন বেতন কমিশনের রিপোর্টে ডিএটা দেওয়া নেই? এটা কি আপনাদের জন্য? এটা তো ভুল করেছে, বেশি বোধটা তো ভুল করেছে। দেখুন, যখনই আপনার পঞ্চম বেতন কমিশনে বলে দেবে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বকেয়াটা হয়েছে সেটা মিটিয়ে দিতে হবে, স্বাভাবিকভাবে পঞ্চম বেতন কমিশনের বকেয়া অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস আর ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া সরকারি ইচ্ছার উপর নির্ভর করবে, তা তো হতে পারে না। এবং এই 18% যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মামলার পরিপ্রেক্ষিতে একটা এরকম অর্ডার হতে পারে, যেদিন অর্ডার দেবে সেদিন থেকে প্রতিটি স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের যদি ডিএ বাকি থাকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, এরকমও কিন্তু হতে পারে। অর্থাৎ ধরুন জানুয়ারি মাসে যদি অর্ডারটা হয়, তখন বলতে পারবে জানুয়ারি মাসে যে ডিএটা ষষ্ঠ বেতন কমিশনের সরকারি কর্মচারীদের প্রাপ্য হয়েছে, এই যে 40% বা 42%, একবারে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডিএটা কিন্তু দিতে হতে পারে। এই কথাটা যাতে মাথায় রাখে। অর্থাৎ দেখুন, যেটা হচ্ছে আইন, আদালত যেটা বলবে সেটাকে মানতে হবে, এটাই হচ্ছে গণতান্ত্রিক নিয়ম। গণতন্ত্রে আপনার সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, তিনি এই অঙ্গরাজ্যটাকে নিজের
দেশ মনে করে, সেটা তো আপনারা জানেন। সে রাজ্যের সঙ্গে রাজ্য সঙ্গীত করবে, রাজ্যের ই করবে, লোগো করবে। তিনি এটাকে একদম মানে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। অর্থাৎ তিনি যখন মনে করবে দিয়ে দেবে, যখন মনে করবে দিয়ে দেবে না, যখন থেকে মিথ্যে কথা বলবে। আপনি দেখুন, এই যে আপনার 26 ইলেকশন, তো আমার যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাজেট হবে, এক কিস্তি দিয়ে দেবে, আবার একটা বেতন কমিশন লাগু করে দেবে। কিন্তু বেতন কমিশন লাগু করে দেবে এই অভিযোগ সরকার আমলে 19 আপনার সেই 15 সালে নভেম্বর মাসের গঠন হয়েছিল, 19 সালের নভেম্বর মাসে রিপোর্ট দিয়েছে 4 বছর পরে। অর্থাৎ এবারও এই যে 26 ফেব্রুয়ারিতে যদি বেতন কমিশন গঠন করে, সেটা কিন্তু 30 সালে গিয়ে রিপোর্টটা দেবে। আপনি আমার যতদূর সন্দেহ, এক কিস্তি দিয়ে উইথ বেতন কমিশন ঘোষণা করতে চলেছে ফেব্রুয়ারি মার্চে যখন বাজেট তিনি করবে। এবং আর একটা জিনিস বলে রাখবো, যে এই যে মুখ্যমন্ত্রী, দেখুন একটা তো অর্থমন্ত্রী থাকে, তিনি নিজের কৃতিত্ব জাহির করার জন্য ক্ষমতায় আসার পর থেকে এমন একবারও রাজ্যের অর্থমন্ত্রীকে দিয়ে ঘোষণা করেনি। তিনি বাগডোগরায় বসে দিয়ে ঘোষণা করেছে। তিনি গত বছর পার্ক স্ট্রিটে অ্যালাইন পার্কে বসে দিয়ে ঘোষণা করেছে। তিনি বিধানসভায় অর্থমন্ত্রী বা প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনার বাজেট পড়ছে, তিনি চিরকুটে লিখছে এবং সেটা দেখাচ্ছে। চিরকুটে লিখে তিনি একজন অ্যাটেন্ডেন্টকে দিয়ে সেই চিরকুটটা পৌঁছে দিয়েছে এই যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। তিনি তখন সেটা পড়ে বললো যে এরকম এপ্রিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 4% দিয়ে ঘোষণা করা হলো। অর্থাৎ তিনি নিজের কৃতিত্ব জাহির করতে, কিন্তু কৃতিত্ব জাহির করতে গিয়ে লেজের উপরে হচ্ছে, তিনি যে বেশি সমালোচিত হচ্ছে সেটা তার বুঝবার কিন্তু বহু মাথায় নেই। অর্থাৎ এটা আমাদের যে তিনি এই ফেব্রুয়ারি মাসে বাজেটটা, কেন্দ্রীয় সরকার বাজেটের পরে রাজ্য বাজেট করবে, সেই বাজেটে কিন্তু এই একটা গাজর ঝুলিয়ে বেতন কমিশন মানে গঠন করতে পারে। তবে অভিরূপ সরকারকে এবার রাখবার ক্ষমতা অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর হবে না, এবং অভিরূপ সরকার আপনার হতেও চাইবেন। এখন দেখা যাক কে এই বেতন কমিশনের চেয়ারম্যান হয়, সেটাও কিন্তু আমরা তাকিয়ে আছি, এই সরকারের কে বেতন কমিশনের চেয়ারম্যান হয়। বেশ, শামিল বাবু, একদম শেষে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো, এই যে বেতন কমিশন তৈরি করতে এত ঢিলে, এবং তারপরে আপনাদের ব্যবধান মানে আপনাদের বঞ্চনার ইয়েটা আরো বাড়বে। দেখুন, আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে সরকারটা কাদের এবং সরকারের মুখ্যমন্ত্রীকে, তার চরিত্রগত বৈশিষ্ট্যকে কিরকম। আপনি দেখুন, সিঙ্গুরে একটা টাটাদের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প প্রতিষ্ঠান, তার 52টা অনুসারী শিল্প সহ একটা মোটর গাড়ি কারখানা, একটা উপনগরী ওই টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্প গোষ্ঠীর পরিকল্পনায়, তাদের অর্থে, তাদের স্বার্থে ধ্বংস করে দিলেন। ওই নরেন্দ্র মোদীর গুজরাটে পাঠিয়ে দিলেন, যার ফলে সারা পশ্চিম বাংলা সম্পর্কে উদ্যোগপতি বা বিনিয়োগকারীদের একটা ধারণা হয়ে গেছে যে এটা এমন একটা রাজ্য যে একেবারে উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাকেও 52টা অনুসারী শিল্প সহ একটা উপনগরী সহ মোটর গাড়ি শিল্পকে তুলে নিয়ে চলে যেতে হয়। তাহলে তারা কোন সাহসে পশ্চিমবাংলায় বিনিয়োগ করবেন? তাই ওই সৌরভ গাঙ্গুলির মতো স্তাবককে বার্সেলোনায় নিয়ে গিয়ে ওই ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করতে হয়, যেটা বাস্তবে হয় না। যার ফলে পশ্চিমবাংলায় বেসরকারি ক্ষেত্রে কিন্তু কোনো কর্মসংস্থানের সুযোগ নেই, হচ্ছে না। আবার সরকারি ক্ষেত্রে 7 লক্ষের বেশি পদ শূন্য, স্থায়ী পদে 7 লক্ষের বেশি পদ শূন্য, সেগুলোকে সরকার কোনো নিয়োগ করছেন না। তাহলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাবেন কোথায়? তাদের তো পেটে দুটো খেতে হবে, তাদের তো কর্মসংস্থান করতে হবে। অর্থাৎ পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থানহীনতার একটা পরিস্থিতি, একটা সংকট তৈরি করেছেন, এবং সেই সংকটটাকে কাজে লাগিয়ে উনি নামমাত্র বেতনে, কাউকে 600 টাকা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, কাউকে 1666 টাকা মিড ডে মিলের ওয়ার্কার, কাউকে 2000, কাউকে 4000, কাউকে 6000, কাউকে 10,000 টাকা মজুরি দিয়ে কোন রকম সামাজিক সুরক্ষা না দিয়ে
16 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা সরকারি কাজ করিয়ে নিচ্ছেন, একেবারে যেরকম কৃতদাস মালিকরা অতীতের দিনে কৃতদাসদের দিয়ে করা, তো ঠিক সেই একই কাজ। কাজে এইরকম একটা নৃশংস সরকারের থেকে আপনি কি আশা করেন ওই পেনশনারদের চোখের জল, তারা ওষুধ কিনতে পারছে না, তারা খেতে পাচ্ছে না, এইটা তার কানে ঢুকবে? সত্যি কথা বলতে কি, আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি, কিন্তু সমস্ত সমস্যার সমাধান তো আদালত করে দেবে না। আমরা প্রত্যাশা করছি যে আদালতের রায় আমাদের পক্ষেই যাবে, এটা আমাদের প্রত্যাশা, কিন্তু সমস্ত সমস্যার সমাধান আদালত করে দেবে না। তাই রাজ্য কর্মীদের কিন্তু আজকে ভাবতে হবে, কর্মচারীদের একটা সিংহভাগ অংশ ওই মানস ভূঁইয়ার নেতৃত্বে যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা কর্মচারী সংগঠনের নামে সরকারি প্রশাসনে শাসক দলের গণসংগঠন, অর্থাৎ মালিকের দালাল, তাদের সদস্য হয়ে আছে, কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করছেন না। যতদিন না আমরা ঐক্যবদ্ধ কর্মচারী পক্ষ হিসেবে সরকারকে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করতে পারছি, ততদিন কিন্তু কেন্দ্রীয় এবং অন্যান্য সমস্ত রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের থেকে আমাদের কিন্তু পিছিয়ে থাকতে হবে, বঞ্চিত থাকতে হবে, কিছু করার নেই। আর সবশেষে যারা আজও এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য আছেন, তাদের হয়ে গলা ফাটাচ্ছেন, তাদের হয়ে মাননীয় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হচ্ছেন, আর নিজের পেশার দাবিকে ছুরি মারছেন পিছন থেকে, তাদের কাছে একটা কথা বলি, ভাই, দিনের শেষে ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে, দিনের শেষে বঞ্চিত কিন্তু আপনি হচ্ছেন, দিনের শেষে আপনার গৃহিণী কিন্তু সংসারটা চালাতে পারছেন না, দিনের শেষে আপনি কিন্তু আপনার সন্তান সন্ততিকে একটা সুস্থ সম্মানজনক চাকরি দিতে পারছেন না। কাজী আর দালালি না করে কর্মচারী আন্দোলনের মূল স্রোতে ফিরে আসুন, ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা বাধ্য করুন। আমরা প্রত্যাশা করবো যে সমস্ত কর্মচারী একত্রিত হয়ে লড়াইটা লড়বেন। কারণ বলছি, যেটা হচ্ছে, দেখুন, অবসরপ্রাপ্ত যে কর্মচারী সমাজ আছে, তাদের করুণ আত্মী কিন্তু আমাদের খুব ব্যথিত করে। কারণ তারা এমন কথা বলে, মলয়বাবু, যে এটা কি আমরা পাবো? আমরা সত্যি ব্যথিত এবং দুঃখিত। আমরা বলেছি আমাদের তো কিছু করণীয় নেই, আমরা বলছি আরেকটু আপনারা ধৈর্য ধরুন। নিশ্চয়ই হ্যাঁ, আগামী যে জানুয়ারি মাসে আশা করছি ডিএটা পাবো এবং সত্য সেই ডিএ আদায় করে ছাড়বো। এছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই। এত বছর 10 বছর ধরে আমরা লড়াই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই বিষয়গুলো সামনে আনবো।